আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাব আরও টুনটুনি ও আরও ছোটাচ্ছু বইয়ের ৬ নম্বর পর্ব। ছোটাচ্ছু বসার ঘরে ঢুকে ডান হাতটা উপরে তুলে একটা ঝাঁকুনি দিয়ে বলল, প্রজেক্ট ডাইনি বুড়ি। বাচ্চারা মেঝেতে বসে রাজাকার মুক্তিযোদ্ধা খেলছিল। তারা খেলা নিয়ে এতই ব্যস্ত ছিল যে ছোটাচ্ছুর কথা শুনতে পেল না। খেলাটার আসল নাম ছিল চোর পুলিশ। বাসার সবচেয়ে ছোট বাচ্চা গুড্ডু চোর পুলিশ ছাড়া আর কিচ্ছু খেলতে পারে না। তাই সে সবসময় চোর পুলিশ লেখা কয়েকটা কাগজ নিয়ে সবার পিছনে পিছনে এটা খেলার জন্য ঘুরে বেড়াত। কেউ খেলতে রাজি হতো না। তখন টুনি তাকে বুদ্ধি দিয়ে বলল, তোর এই খেলাটা কেউ খেলবে না। স্মার্টফোনে কত হাইফাই খেলা আছে দেখেছিস? তুই এই চোর পুলিশ খেলাটাকে বদলে ফেল। চোর আর ডাকাতের বদলে নাম দে রাজাকার আর আলবদর। পুলিশ আর দারোগার বদলে নাম দে মুক্তিযোদ্ধা আর সেক্টর কমান্ডার। তাহলে দেখবি সবাই খেলবে। টুনির বুদ্ধি শুনে গুড্ডু খেলার চরিত্রগুলোর নাম পাল্টে দিল। তখন সত্যি সত্যি সবাই এটা খেলতে লাগলো। প্রথমে 4 জন খেলত। খেলোয়াড়ের সংখ্যা বাড়তে থাকলে মুক্তিযোদ্ধাও বাড়াতে হলো। ছেলে মুক্তিযোদ্ধা, মেয়ে মুক্তিযোদ্ধা, শিশু মুক্তিযোদ্ধা, কিশোর মুক্তিযোদ্ধা তৈরি হলো। খেলোয়াড় আরও বেড়ে যাওয়ার পর রাজাকার আল বদরের সাথে সাথে আল শামস, শান্তিবাহিনী, পাকিস্তানি মিলিটারি, এই সব চরিত্রগুলো তৈরি করতে হলো। খেলার মাঝে সেক্টর কমান্ডার যখন মুক্তিযোদ্ধাদের রাজাকার আলবদর, শান্তিবাহিনী কিংবা পাকিস্তানি মিলিটারি ধরে আনতে বলে, তখন তারা শুধু ধরে আনে না, ধরার পর রীতিমতো ধোলাই দিয়ে ছেড়ে দেয়। কাউকে ধোলাই দিলে সেটা এমনি এমনি কেউ সহ্য করত না, কিন্তু রাজাকার হিসেবে ধোলাই খেয়ে তারা গলা ফাটিয়ে আর্তনাদ করে, কিন্তু কিছু মনে করে না। ধরেই নিয়েছে রাজাকার আলবদর হলে একটু পিটুনি খেতেই হবে। কাজেই অত্যন্ত নিরীহ চোর পুলিশ খেলাটা এখন প্রচণ্ড নাটকীয় এবং ভয়ঙ্কর উত্তেজনার একটা খেলা হয়ে দাঁড়িয়েছে। বাচ্চারা যখন এই খেলাটি খেলে তখন তাদের ধারে কাছে কেউ শান্তিতে থাকতে পারে না। তাই বাচ্চারা কেউ যে ছোটাচ্চুর ঘুষুরে শুনতে পায়নি তাতে অবাক হওয়ার কিছু নেই। ছোটাচ্চু যখন গলা আরও উঁচিয়ে বলল, প্রজেক্ট ডাইনি বুড়ি। এবারে বাচ্চারা মাথা ঘুরিয়ে ছোটাচ্চুর দিকে তাকালো। শান্ত এবারে রাজাকার হিসেবে ধরা পড়ে বেদম মার খাচ্ছিল। সবাই আপাতত মার থামিয়ে ছোটাচ্চুর কথা শোনার চেষ্টা করলো। একজন জিজ্ঞেস করলো, প্রজেক্ট কি বুড়ি? ছোটাচ্চু মুখ গম্ভীর করে বলল, ডাইনি বুড়ি। আরেকজন জিজ্ঞেস করলো, ডাইনি বুড়ি সত্যি? ছোটাচ্চু মাথা নাড়ল, বলল, হ্যাঁ। নাকের মাঝে আঁচল আছে, ঝাড়ুর মাঝে বাস, আকাশে উঠতে পারে? ওগুলো আমেরিকান ডাইনি বুড়ি, আমাদের বাংলাদেশে ডাইনি বুড়ি আকাশে ওড়ে না। তখন আরেকজন জিজ্ঞেস করলো, বাংলাদেশের ডাইনি বুড়িরা কি করে? ছেলে মেয়েদের যন্ত্রণা দেয়, তাদের জীবন অতিষ্ঠ করে দেয়। তখন একজন এদিক সেদিক তাকে জিজ্ঞেস করলো, আমার আম্মুও তো আমাকে যন্ত্রণা দেয়, তাহলে আম্মু কি ডাইনি বুড়ি? আরে ধুর, এই যন্ত্রণা সেই যন্ত্রণা না। তাহলে কিরকম যন্ত্রণা? মনে কর কোনো একটা বুড়ি নিজের ছেলে মেয়েকে ভালোবাসে না, আদর করে না, দূর দূর করে তাড়িয়ে দেয়, কিন্তু অন্যদের জন্য দরদে বুক ভাসিয়ে দেয়। বাচ্চাদের আশা ভঙ্গ হলো। তারা ভেবেছিল ছোটাচ্চু আরও ভয়ঙ্কর কিছু পড়বে। রাত্রিবেলা মানুষের ঘাড়ে কামড় দিয়ে রক্ত শুষে খায়, এরকম কিছু। ছেলে মেয়েকে ভালোবাসে না, আদর করে না, এটা আবার কিরকম ডাইনি বুড়ি? খুবই পাঞ্চে ম্যারম্যারা ডাইনি বুড়ি। বাচ্চারা আবার তাদের রাজাকার মুক্তিযোদ্ধা খেলায় ফিরে গেল। এরকম ডাইনি বুড়িতে তাদের খুব বেশি উৎসাহ নেই। ছোট ছোট অবশ্যই উৎসাহ নেই। বাচ্চাদের ডেকে বলল, আমার এই প্রজেক্টের জন্য অ্যাডভান্স টাকা দিয়েছে, সেটা জানিস? সবাই প্রায় একসাথে জিজ্ঞেস করলো, কত টাকা? ছোটাচ্চু মনে হলো এই প্রশ্নটা শুনে একটু বিরক্ত হলো। মুখ ভোতা করে বলল, কত টাকা সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে পার্টি এখন আমার আলটিমেট ডিটেকটিভ এজেন্সিকে অ্যাডভান্স টাকা দেয়, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। শান্ত রাজি হলো না, মাথা নেড়ে বলল, কত টাকা দিয়েছে সেইটা ইম্পর্টেন্ট। ছোটাচ্চু আরও বিরক্ত হয়ে বলল, মোটেও সেটা ইম্পর্টেন্ট না। শান্ত বলল, বুঝেছি, তোমাকে আসলে খুবই কম টাকা দিয়েছে, সেই জন্য তুমি আমাদের বলতে চাইছো না। ছোটাচ্চু ধমক দিয়ে বলল, সবসময় শুধু টাকা টাকা করবি না। ঠিক আছে,
এখন থেকে ডলারের কথা বলবো। তোমাকে কত ডলার দিয়েছে ছোটাচ্চু? ছোটাচ্চু একটা বাজ খায় ধমক দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই টুনি জিজ্ঞাসা করলো, তোমার প্রজেক্টটা কি ছোটাচ্চু? সবচেয়ে শান্তশিষ্ট মেয়েটি বলল, টাইনি বুড়িকে মার্ডার করতে হবে মনে হয়। কেমন করে মার্ডার করবে ছোটাচ্চু? আরেকজন উৎসাহ নিয়ে বলল, রিভলভার দিয়ে গুলি করবে তাই না ছোটাচ্চু? আরেকজন বেশি উৎসাহ নিয়ে বলল, না 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 না, ডাইনি বুড়িদের গুলি করলে কিচ্ছু হয় না, তাদের গলা টিপে মারতে হয়। তুমি গলা টিপে মারবে তাই না ছোটাচ্চু? একজন সাবধান করে দিল, তুমি কিন্তু খুব সাবধানে থেকো, ডাইনি বুড়ি ইচ্ছা করলেই মন্ত্র দিয়ে তোমাকে বেড়া বানিয়ে দিবে। আরেকজন সেটা ব্যাখ্যা করলো, তারপর কচ করে তোমার মাথাটা কামড় দিয়ে খেয়ে ফেলবে, তোমার কোনো মাথাই থাকবে না। শান্ত বলল, তুমি নিজে নিজে ডাইনি বুড়িকে মার্ডার করতে চেয়েও না, পুলিশ র্যাব তোমাকে ধরে ফেলবে। একটা হিটম্যান ভাড়া করো, আজকাল রেট অনেক কম, 2000 টাকা দিলে যে কেউ মার্ডার করে দিবে। ছোট ছোট বাচ্চাদের কথা শুনে খুবই বিরক্ত হলো, বলল, তোরা এমন ভায়োলেন্ট হলি কেমন করে? ছোট ছোট বাচ্চারা কত সুইট হয়, কত সুন্দর করে কথা বলে, আর তোরা শুধু মার্ডার নিয়ে কথা বলিস, খুন জখম নিয়ে কথা বলিস, তোদের সমস্যাটা কি? একজন বলল, আমরা খুন জখম নিয়ে কথা বলি তোমার জন্যে, তুমি খুন জখম মার্ডার করো সেই জন্যে আমরা খুন জখম মার্ডার নিয়ে কথা বলি। ছোট চোখ চোখ কপালে তুলে বলল, আমি কোন দিন খুন জখম মার্ডার করেছি? আমরা বইয়ে পড়েছি, সিনেমায় দেখেছি, ডিটেকটিভরা সব সময় খুন যখন মার্ডার করে, তুমিও করবে তাই না রে? সব বাচ্চারা মাথা নাড়ল, বলল, হ্যাঁ হ্যাঁ, ছোটাচ্চু খুন যখন মার্ডার করবে। ছোটাচ্চু গলা উঁচিয়ে বলল, আমি কোনোদিন খুন যখন মার্ডার করব না। গল্পের বইয়ের ডিটেকটিভ আর বাস্তবের ডিটেকটিভ এক না। বাস্তবের ডিটেকটিভের কাজ হচ্ছে বুদ্ধির কাজ, মগজের কাজ। ছোট একজন বলল, কিন্তু তোমার তো মগজও কম, বুদ্ধিও কম। ছোটাচ্চু চোখ লাল করে বলল, কে বলেছে? সবাই বলে। ছোটাচ্চু রেগে কি একটা বলতে যাচ্ছিল, টুনি থামিয়ে দিয়ে বলল, ছোটাচ্চু, তুমি এখনো বলো নাই ডাইনি বুড়ি নিয়ে তোমার কাজটা কি? ছোটাচ্চু গজ গজ করে বলল, আমি তো বলতে যাচ্ছিলাম, তোদের যন্ত্রণায় কি কথা বলা যায়? ঠিক আছে, এখন বলো। ছোটাচ্চু বলল, আমি যে ডাইনি বুড়ির কথা বলছি তার 6 ছেলে মেয়ে। 2 জন থাকে আমেরিকা, 1 জন থাকে দুবাই, বাকি 3 জন দেশে থাকে। এখন ছুটিতে সবাই দেশে এসে পড়েছে মহা মুশকিলে। একজন জিজ্ঞেস করলো, কি মুশকিল? ডাইনি বুড়ির হাজব্যান্ড যখন বেঁচে ছিল তখন নাকি ডাইনি বুড়ি ভালোই ছিল, ছেলে মেয়েদের আদর করত। এখন ছেলে মেয়েদের 2 চোখে দেখতে পারে না, দেখা হলে দূর দূর করে তাড়িয়ে দেয়। টুনি জিজ্ঞেস করলো, কেন? সেটাই তো কেউ জানে না। ছেলে মেয়ের ধারণা তার মায়ের একটু মাথা খারাপ হয়েছে। কেন? কি করে? যেমন মনে কর, তার যা কিছু আছে সেগুলো এখানে সেখানে ফেলে দেয়, নষ্ট করে ফেলে। আর কি করে? তার হাজবেন্ড এই ডাইনি বুড়ির নামে জমি লিখে দিয়েছিল, ডাইনি বুড়ি এখন এই জমিটা নাকি নষ্ট করবে। শান্ত ভুরু কোচকে জিজ্ঞেস করলো, জমি কিভাবে নষ্ট করে? ছোট একজন বলল, ফ্রিজের বাইরে গোস্ত রাখলে নষ্ট হয়ে যায় না, মনে হয় সেই রকম, তাই না ছোটাচ্চু? ধুর গাধা, জমি কি কেউ ফ্রিজে রাখে নাকি? জমি নষ্ট করা মানে হচ্ছে জমিটা পাগল ছাগলকে দান করে দেওয়া, অপদার্থ মানুষদের দিয়ে দেওয়া, ক্রিমিনালদের দিয়ে দেওয়া। বাচ্চারা কিছু বুঝতে পারল না, কিন্তু তারা সেটা নিয়ে মাথা ঘামালো না। জমি কাউকে দিয়ে দিলে দিবে, না দিলে দিবে না। এটা নিশ্চয়ই ভেজাল ডাইনি বুড়ি। সত্যিকারের ডাইনি বুড়ি নিশ্চয়ই জমি নষ্ট করে না, তারা ছোট বাচ্চাদের ধরে কচ কচ করে খায়। সেই রকম ডাইনি বুড়ি হলে একটা কথা ছিল, একটা ভেজাল ডাইনি বুড়ি যে তার জমি ছেলে মেয়েদের না দিয়ে আলতু ফালতু মানুষদের দিয়ে দিচ্ছে, তাকে নিয়ে কারোর কোনো উৎসাহ নেই। বাচ্চারা আবার তাদের রাজাকার মুক্তিযোদ্ধা খেলায় ফিরে গেল। রাত্রিবেলা টুনি ছোটাচ্চুর ঘরে গিয়ে হাজির হলো। ছোটাচ্চু তার বিছানায় হেলান দিয়ে বসে আছে, কোলে একটা খাতা এবং হাতে একটা বল্ট পয়েন্ট কলম। কলমটা গভীর মনোযোগ দিয়ে চিবুচ্ছে।
টুনি ডাকলো, ছোটাচ্ছু। ছোটাচ্ছু, আমি তোমার ডাইনি বুড়ি কেসের একটা জিনিস বুঝতে পারছি না। কি জিনিস? তোমাকে কি করতে হবে? আমাকে ডাইনি বুড়ির কাছ থেকে জমির দলিলটা উদ্ধার করতে হবে। ও, যদিও সে কিছুই বুঝতে পারল না। ছোটাচ্ছু বলল, ডাইনি বুড়ি জমির দলিলটা তার ঘরের কোথাও লুকিয়ে রেখেছে। পুরো ঘরটা আতিপাতি করে সবাই মিলে খুঁজেছে, কিন্তু কেউ খুঁজে পায় নাই। আমাকে সেটা খুঁজে বের করে দিতে হবে। ও, দলিলটা খুঁজে পেলে জমিটা উদ্ধার করা যাবে। তা না হলে ডাইনি বুড়ি যাকে জমিটা দিয়েছে সে যদি মামলা করে দেয় তাহলে সমস্যা হয়ে যাবে। এখনও তো নামজারি হয়নি, তাই একটা সুযোগ আছে। জমি যখন বিক্রি হয় তখন প্রথমে জমি রেজিস্ট্রি করতে হয়, তারপর। ছোটাচ্ছু তখন কেমন করে জমি বিক্রি করতে হয় তার নিয়ম কানুনগুলো টুনিকে খুব উৎসাহ নিয়ে বোঝাতে লাগলো। টুনি কিছুই বুঝতে পারল না। ছোটাচ্ছু অনেকক্ষণ কথা বলে শেষ পর্যন্ত কেমন জানি ক্লান্ত হয়ে থেমে গেল। টুনি আবার জমি বিক্রি নিয়ে নতুন আরেকটা বক্তৃতা না শুরু করে দেয় সেই ভয়ে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যেতে চেষ্টা করল। দরজার কাছাকাছি গিয়ে থেমে গিয়ে আবার ফিরে এসে ছোটাচ্ছুকে জিজ্ঞেস করল, আচ্ছা ছোটাচ্ছু, তুমি কি ডাইনি বুড়িকে দেখেছ? না, এখনো দেখি নাই। তাহলে তুমি কেমন করে জানো বুড়িটা ডাইনি বুড়ি? ছোটাচ্ছু সোজা হয়ে বলল, আমি কি শুধু শুধু একটা বুড়িকে ডাইনি বুড়ি বলবো? তার ছেলেমেয়েরা বলছে বলেই তো আমি বলি। টুনি তার বড় বড় চশমার ফাঁক দিয়ে ছোটাচ্ছুর দিকে তাকিয়ে বলল, ছেলেমেয়েরা তার নিজের মাকে ডাইনি বুড়ি ডাকে? হ্যাঁ। টুনি কিছুক্ষণ চোখ বড় বড় করে ছোটাচ্ছুর দিকে তাকিয়ে রইল। তারপর একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা ছোটাচ্ছু, এমন কি হতে পারে যে মাটাই ঠিক আছে, ছেলে মেয়েগুলো ডাইনি বুড়া আর ডাইনি বুড়ি? ছোটাচ্ছু ভুরু কুচকে কিছুক্ষণ টুনির দিকে তাকিয়ে বলল, ডাইনি বুড়া আর ডাইনি বুড়ি? হ্যাঁ, মেয়েরা যদি ডাইনি বুড়ি হতে পারে তাহলে ছেলেরা কেন ডাইনি বুড়া হতে পারে না? ছোটাচ্ছু কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। তারপর বলল, ডাইনি বুড়া? তুই বলছিস মেয়েরা যদি ডাইনি বুড়ি হয় তাহলে ছেলেরা হবে ডাইনি বুড়া? হ্যাঁ, যদি বয়স কম হয়, বুড়া বুড়ি বলতে না চাও, তাহলে বলতে পারো ব্যাটা বেটি, ডাইনি ব্যাটা ডাইনি বেটি। ছোটাচ্ছু মাথা চুলকাতে লাগলো। তারপর নিজেও একটা বিশাল নিঃশ্বাস ফেলল। টুনি তখন ছোটাচ্ছুকে আরো ভালো করে মাথা চুলকানোর সুযোগ করে দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। পরদিন ছোটাচ্ছু যখন তার ঘর থেকে বের হচ্ছে ঠিক তখন টুনি সেখানে হাজির হলো। সেও বের হওয়ার জন্য সেজে গুজে ফিটফাট হয়ে এসেছে। ছোটাচ্ছু অবাক হয়ে বলল, তুই কোথায় যাচ্ছিস? তোমার সাথে। ছোটাচ্ছু আরও অবাক হয়ে বলল, আমার সাথে? হ্যাঁ, ডাইনি বুড়ি দেখতে। ডাইনি বুড়ি দেখতে? হ্যাঁ, তুমি এখন ডাইনি বুড়ির বাড়িতে যাচ্ছ না? ছোটাচ্ছু আমতা আমতা করে বলল, হ্যাঁ, কিন্তু তুই তুই কেমন করে জানিস? ছোটাচ্ছু টেলিফোনে কথাবার্তা একটু মনোযোগ দিয়ে শুনলেই যে এগুলো জানা যায় টুনি সেটা আর বল। মুখ গম্ভীর করে বলল, তুমি ডিটেকটিভ, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট, মনে নাই? আমি সব জানি। কিন্তু আমি এখন যাচ্ছি ফ্যামিলির সবার সাথে কথা বলতে। তুই বাচ্চা মানুষ গিয়ে কি করবি? আমি কিছু করব না, আমি শুধু ডাইনি বুড়িকে এক নজর দেখব। আমি জীবনে ডাইনি বুড়ি দেখি নাই। কিন্তু ছোটাচ্ছু, তোমার কোনো কাজে আমি কোনোদিন ঝামেলা করেছি? করি নাই, বরং উল্টোটা হয়েছে, আমি তোমার কেস সলভ করে দিয়েছি। কিন্তু আমি তোমাদের কোনো ঝামেলা করব না, তুমি ফ্যামিলির সাথে কথা বলবে। আমি তখন ডাইনি বুড়িকে একটু দেখে আসব। যদি ডাইনি বুড়ি কথা বলতে রাজি হয় তাহলে তার কথা শুনতে পারি, আর তার ঘরটা একটু দেখে আসতে পারি, তোমার কাজে লাগবে, মনে নাই? কিন্তু কোনো কিন্তু নাই ছোটাচ্ছু, মনে নাই ভূতের বাড়িতে তোমার গলায় তাবিজ লাগিয়ে বিদেশি আত্মার কাছে কত কি বলেছিলে? আমাকে তুমি বলেছ সেই কথা যেন আমি কাউকে না বলি। আমি তোমার কথা শুনেছি, কাউকে বলি নাই, আর তুমি আমার এই ছোট একটা কথা শুনতে পারবে না? ছোটাচ্ছুর মুখটা এবারে একটু আমসি মেরে গেল। এই মেয়েটি বাকি জীবন ভূতের বাড়ির সেই ঘটনা দিয়ে তাকে ব্ল্যাকমেল করা যাবে। যদি কোনোদিন ফারিহাকে বলে দেয় তাহলে বেইজ্জতি চূড়ান্ত হবে।
ছোটাচ্ছু ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে মিনমিন করে বলল, ঠিক আছে চল। টুনি ছোটাচ্ছুকে জড়িয়ে ধরে বলল, তুমি এত সুইট ছোটাচ্ছু, এই জন্যই তো আমরা তোমাকে এত পছন্দ করি। ডাইনি বুড়ির বাসায় ডাইনি বুড়ির ছেলেমেয়েরা ছোটাচ্ছুর সাথে টুনিকে দেখে বেশ অবাক হলো এবং মনে হলো একটু বিরক্ত হলো। ছোটাচ্ছু অবশ্যই কায়দা করে ব্যাপারটা সামলে নিল। তাদেরকে বোঝালো এরকম কেসে সে ইচ্ছা করে টুনিকে নিয়ে যায়। বয়স্ক মানুষেরা বড় মানুষের কাছে মুখ খুলে না, কিন্তু ছোট বাচ্চাদের সাথে একেবারে খোলামেলা কথা বলে ফেলে। টুনিকে পাঠানো হচ্ছে ডাইনি বুড়ির ভেতরের খবর বের করার জন্য। ডাইনি বুড়ির ছেলেমেয়েরা ছোটাচ্ছুর কথা বিশ্বাস করে টুনিকে ডাইনি বুড়ির ঘরে পাঠিয়ে দিয়ে ছোটাচ্ছুর সাথে কথা বলার জন্য বাইরে ঘরে বসল। ডাইনি বুড়ির 6 ছেলে মেয়ে তাকে ঘিরে সোফায় বসে পড়ে। বড় ছেলের মাথায় টাক, কিন্তু তাকে দেখে মনে হয় সেটা সে জানে না। একটু পরে পরে হাত দিয়ে সে তার মাথার অদৃশ্য চুলে হাত বোলায়। সেই কথা বলা শুরু করলো। অনেকদিন থেকে সে আমেরিকায় আছে, তাই বাংলা কথা তার মুখে আসতেই চায় না। ইংরেজিটা খাঁটি আমেরিকান উচ্চারণ, বাংলাটাও ইংরেজির মতো শোনায়। সে ছোটাচ্ছুকে বলল, আপনি বুঝেছেন আপনাকে কি করতে হবে? করতে হবে শব্দ দুটো অবশ্যই শোনা গেল, করতে হবে। তবে ছোটাচ্ছু সেজন্য কিছু মনে করল না। একজন মানুষকে সারা জীবন দেশের বাইরে থাকতে হলে এরকম কিছু একটা হতেই পারে। ছোটাচ্ছু বলল, হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। একটা জমির দলিল আপনার মা তার ঘরে লুকিয়ে রেখেছেন, সেটা খুঁজে বের করতে হবে। বড় ভাই মাথা নাড়ল, বলল, ইয়াস। ছোটাচ্ছু বলল, এটা কিসের দলিল? এটা কিসের দলিল? কেন আপনার মা সেটা আপনাদের কাছ থেকে লুকিয়ে রাখতে চান? কেন আপনারা তারপরও সেটা খুঁজে বের করতে চান? সেটা কি আমাকে একটু বলবেন? বড় ভাই বলার চেষ্টা করল, ইংরেজি বাংলা মিশিয়ে কিছু একটা বলতে শুরু করল। তখন বড় বোন তাকে ঝটকা মেরে থামিয়ে দিল। বড় বোনটা মোটাসোটা এবং নাদোষ নুদোষ, দেখে মনে হয় নিঃশ্বাস আটকে যাচ্ছে। সব সময় কেমন যেন হাঁসফাঁস করতে থাকে। হাঁসফাঁস করতে করতে বলল, আমার মা এরকম করছে তার একটাই কারণ। তার কারণ আমার মা আসলে একটা ডাইনি বুড়ি। সবার মা থাকে, তারা তাদের বাচ্চা কাচ্চাদের কত আদর করে, আর আমার মা আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। বড় বোন কথা শেষ না করে হেঁচকির মতো শব্দ করে কাঁদতে শুরু করলো। ছোটাচ্ছু খুব অপ্রস্তুত হয়ে পড়ল। ছোট বাচ্চারা কাঁদলে তাদের মাথায় হাত বুলিয়ে আদর করে সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু বড় মানুষ, বিশেষ করে মোটাসোটা নাদোষ নুদোষ মানুষ হেঁচকি তোলার মতো শব্দ করে কাঁদতে শুরু করলে তাকে কিভাবে সান্ত্বনা দেওয়া যায় ছোটাচ্ছু বুঝতে পারল না। কাঠির মতো শুকনো ছোট একজন বোন তাকে সান্ত্বনা দিল, বলল, তুমি খামাখা কাঁদছ কেন বড় অপু? বুড়ির কাছে তোমার চোখের পানির কোনো দাম আছে? বড় বোন তখন হিচকি তোলা থামিয়ে কান্না বন্ধ করল। বড় ভাই তখন ছোটাচ্ছুকে জিজ্ঞেস করল, আপনি কিভাবে কাজ শুরু করবেন? বড় ভাই অবশ্যই শুরু করবেন বলল না, বলল, শুরু করবেন। ছোটাচ্ছু গম্ভীর গলায় বলল, আপনারা নিজেরা যেহেতু অনেক খুঁজেও দলিলটা পাননি, কাজেই ধরে নিচ্ছি আপনার মা সেটা বেশ ভালোভাবেই লুকিয়ে রেখেছেন। কাজেই সাধারণভাবে খুঁজে এটা পাওয়া যাবে না। তারপরেও আমি সাধারণভাবে একবার খুঁজতে দেখতে চাই, কিন্তু ঘরে আপনার মা থাকলে সেটা সম্ভব না। নাদোষ নুদোষ বড় বোন হাঁসফাঁস করতে করতে বলল, সেইটা কোনো সমস্যা না। বুড়ি বই পড়তে খুব পছন্দ করে, তাকে বইয়ের দোকানে নিয়ে যাওয়ার কথা বললেই সে বই কিনতে চলে যায়। ছোটাচ্ছু জিজ্ঞেস করল, ঘরে তালা দিয়ে যান? কাঠের মতো শুকনো লিকলিকে বোন বলল, তাতে সমস্যা নাই, আমরা তালা চাবিওয়ালাকে ডেকে তালার চাবি বানিয়ে রেখেছি। বুড়ি বাইরে গেলেই ঘরে ঢুকি। গুড, যদি এমনি খুঁজে পেয়ে যায় তাহলে ভালো, যদি পাওয়া না যায় তাহলে একদিন একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি করতে হবে। বড় ভাই তার মাথার অদৃশ্য চুলে হাত বোলাতে বোলাতে বলল, ইমার্জেন্সি সিচুয়েশন? হ্যাঁ, ঘরে ইলেকট্রিক শর্ট সার্কিট দিয়ে আগুন লেগে গেছে, এরকম একটা সিচুয়েশন। আপনার মা তখন ঘর থেকে তাড়াতাড়ি বের হতে চেষ্টা করবেন। তখন মূল্যবান কাগজপত্র সাথে নিয়ে বের হওয়ার চেষ্টা করবেন। ঘরে ভিডিও ক্যামেরা থাকবে, সেটা দিয়ে মনিটর করা হবে। ঠিক কী নিচ্ছেন সেখান থেকে বোঝা যাবে। বড় ভাই মাথা নাড়ল, বলল, গুড আইডিয়া। ছোটাচ্ছু বলল,
সেটাও যদি কাজ না করে তাহলে আমরা প্ল্যান সিতে যেতে পারি। শুকনো কাঠি বোন জিজ্ঞেস করলো, প্ল্যান সি? হ্যাঁ, স্বাভাবিক খোঁজাখুঁজি হচ্ছে প্ল্যান এ, এমার্জেন্সি সিচুয়েশন হচ্ছে প্ল্যান বি, আর প্ল্যান সি হবে ঘর রিনোভেশন। ঘর রিনোভেশন? হ্যাঁ, আপনার মায়ের ঘরের উপর থেকে পানি ঢালতে হবে, বোঝাতে হবে ছাদে ফাটল হয়ে পানি ঢুকেছে, পুরো ঘর ভেঙে চুরে ঠিক করতে হবে। তখন গোপন ভিডিওর ক্যামেরা দিয়ে আপনার মাকে মনিটর করতে হবে। গোপন দলিল যেন হাতছাড়া না হয়ে যায়, সেজন্য আপনার মা সেটা খুঁজে বের করবেন। হাঁসফাঁস করতে করতে বড় বোন বলল, বাসাটা এমনিতেই পুরনো হয়ে গেছে, ঠিক করতে হবে। আর বুড়ি একলা মানুষ, তারা এত বড় রুমের কি দরকার? কোনার ছোট রুমে ট্রান্সফার করে দিলেই তো বের হয়ে যাবে। বড় ভাই আর বোন সেটা নিয়ে আলোচনা শুরু করে দেয়। অন্য ভাই বোনগুলো সারাক্ষণ চুপ করেছিল, এবারেও চুপ করে মাছের মতো তাদের দিকে তাকিয়ে থাকে। ছোট বলল, যদি প্ল্যান সিতে কাজ না করে তাহলে রয়েছে প্ল্যান ডি। আমি অবশ্য সেটা করতে চাই না, কারণ এটা করলে আমার ডাক্তারের পরামর্শ নিতে হবে। বড় ভাই বলল, প্ল্যানটা কি শুনি? ছোট তখন বেশ আজ খুবই প্ল্যান ডিটা ব্যাখ্যা করতে থাকে। এদিকে টুনি ডাইনি বুড়ির ঘর খুঁজে বের করে দরজা একটু ফাঁক করে দিয়ে বলল, দাদু আসতে পারি? ঘরের ভেতরে আবছা অন্ধকার। বিছানায় বসে দেয়ালে হেলান দিয়ে একজন বেশ বয়সী মহিলা বই পড়ছিলেন। মাথা তুলে চশমার ফাঁক দিয়ে টুনির দিকে তাকিয়ে বললেন, কে? টুনি ঘরে ঢুকে বলল, আপনি আমাকে চিনবেন না। বয়সী মহিলা কিছুক্ষণ টুনির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি আমার কাছে কি মনে করে? টুনি ইতস্তত করে বলল, আমি আপনাকে সাবধান করতে এসেছি। মহিলা এবারে কৌতূহলী চোখে টুনির দিকে তাকালেন। বইটা বন্ধ করে বিছানায় রেখে টুনিকে ভালো করে লক্ষ্য করে একটু হেসে দিলেন। টুনি লক্ষ্য করল মহিলার সাদা চুল, মুখে বয়সের চিহ্ন, চেহারা একটু কঠিন, কিন্তু হাসা মাত্রই সব কাঠিন্য দূর হয়ে সেখানে কেমন যেন কৌতুকের একটা ভাব চলে এলো। মহিলা বলল, তুমি আমাকে সাবধান করতে এসেছ? জি। কি নিয়ে সাবধান করতে এসেছ? টুনি কাছে গিয়ে বিছানার একটা কোনায় বসে বলল, আমার ছোট চাচাকে নিয়ে। তোমার ছোট চাচা? তোমার ছোট চাচা কি করেছেন? আমার ছোট চাচা একজন ডিটেকটিভ। বয়স্ক মহিলা চোখ বড় বড় করে চশমার ফাঁক দিয়ে টুনির দিকে তাকালেন। সত্যি সত্যি ডিটেকটিভ আছেন নাকি? আমি ভেবেছিলাম ওগুলো শুধু গল্পে থাকে। সত্যি সত্যি আছে। ছোট চাচার এজেন্সির নাম দ্য আলটিমেট ডিটেকটিভ এজেন্সি। কয়েকটা কেস সলভ করেছে। বেশ, তোমার ছোট চাচাকে নিয়ে আমাকে সাবধান করতে এসেছ কেন? আপনার ছেলেমেয়েরা আমার ছোট চাচাকে একটা কাজ করতে দিয়েছে, আপনার ঘর থেকে একটা দলিল খুঁজে বের করতে দিয়েছে। হঠাৎ করে বয়স্ক ভদ্রমহিলার চোখে মুখে আবার সেই কাঠিন্য ফিরে এলো। কেমন যেন কঠিন চোখে টুনির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর শীতল গলায় বললেন, তুমি কেন এটা আমাকে বলতে এসেছ? টুনি মাথা নিচু করে বলল, আমার ছোট চাচা মানুষটা খারাপ না, কিন্তু একটু সহজ সরল। আপনার ছেলেমেয়েরা তাকে বুঝিয়েছে। টুনি কথা শেষ না করে থেমে গেল। কি বুঝিয়েছে? বুঝিয়েছে যে আপনি আপনি টুনি আবার কথা না বলে থেমে গেল। এরকম একজন বয়স্ক মহিলার সামনে ডাইনি বুড়ি কথাটা সে বলতে পারল না। বয়স্ক ভদ্র মহিলা নিজেই বললেন, ডাইনি বুড়ি? টুনি মাথাটা নিচু করে অস্পষ্ট স্বরে বলল, হ্যাঁ। আর কি বুঝিয়েছে? বুঝিয়েছে আপনি আপনার ছেলে মেয়েকে আদর করেন না, আপনার সব সম্পত্তি আপনি নিজের ছেলে মেয়েদেরকে না দিয়ে নষ্ট করে ফেলেছেন, আজেবাজে লোকদের দিয়ে দিয়েছেন। আর বলতে হবে না, আমি বুঝতে পারছি। আমার ছোট চাচা আপনার ছেলে মেয়েদের বিশ্বাস করে দলিলটা খুঁজে বের করতে রাজি হয়েছে। কাজটা যে ঠিক না সেটা বুঝতে পারছেন না। ভদ্রমহিলা কিছুক্ষণ টুনির দিকে তাকিয়ে রইলেন।
একটা বড় নিঃশ্বাস ফেলে বললেন, তুমি ছোট মানুষ, এই বড়দের ব্যাপারে জড়িয়ে গেলে। টুনি লাজুক মুখে একটু হাসির চেষ্টা করে বলল, আমি আমার ছোট চাচার অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, ছোট চাচা যতগুলো কেস সলভ করেছে সবগুলোতে আমি ছিলাম। তুমি ছিলে? টুনি বলল, হ্যাঁ, আমি সবসময়ই চাই ছোটাচ্ছু। একটু থেমে টুনি ব্যাখ্যা করলো, ছোট চাচাকে আমরা ছোটাচ্ছু ডাকি। আমি চাই ছোটাচ্ছু কেস সলভ করুক। শুধু এইবার আমি চাই ছোটাচ্ছু যেন কেসটা সলভ করতে না পারে, কিছুতেই যেন আপনার দলিলটা বের করতে না পারে। কেন? টুনি মাথা চুলকালো, বলল, ঠিক জানি না, কিন্তু মনে হচ্ছে কাজটা ঠিক না। ভদ্রমহিলা কিছুক্ষণ টুনির দিকে তাকিয়ে থেকে বললেন, তুমি ছোট মেয়ে, কিন্তু তোমার কথাবার্তা কাজকর্ম বড়দের মতন। আমার ক্লাসের মেয়েরা আমাকে খালাম্মা ডাকে। ভদ্রমহিলা হেসে ফেলেন, বললেন, না, তুমি এখনো খালাম্মা হওনি। কেউ কেউ নানুও ডাকে। ভদ্রমহিলা বললেন, সেটা নিয়ে দুশ্চিন্তা করো না। তুমি আমাকে সাবধান করতে এসেছ, ঠিক কিভাবে আমাকে সাবধান থাকতে হবে। টুনি বলল, আমার ছোটাচ্ছু ঠিক কিভাবে দলিলটা খুঁজবে সেটা বলতে এসেছি। কিভাবে খুঁজবে? প্রথমে যখন আপনি এই ঘরে থাকবেন না, তখন এই ঘরে খুব ভালো করে খুঁজবে। ভদ্রমহিলা হাসলেন, বললেন, জন্মেও পাবেন না। তারপর ঘরের এদিকে আগুন লাগানোর মতো একটা ব্যবস্থা করবে। তারপর বলবে ঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে যেতে। একটা ভিডিও ক্যামেরা দিয়ে আপনাকে লক্ষ্য করবে। আপনি জরুরি কাগজপত্র নিয়ে বের হবেন। সেই জরুরি কাগজপত্রের মাঝে দলিলটা থাকবে, সেখান থেকে বের করবে। ভদ্রমহিলা টুনির দিকে ভুরু কুচকে তাকালেন, জিজ্ঞেস করলেন, তুমি কেমন করে জানো? ছোটাচ্ছুর একটা হলুদ বই আছে, সেই বইয়ে লেখা আছে কোন কাজের জন্য কি করতে হয়। যদি ঘরে আগুন লাগিয়ে বের করতে না পারে, তাহলে আপনার পুরো ঘর ভেঙে চুরে ঠিক করবে, দেখবে আপনি কি করেন। তারপরে যদি না পারে, তাহলে ডাক্তারি ওষুধ দিয়ে চেষ্টা করবে। আমিও ছোটাচ্ছুর বইটা পড়েছি। ভদ্রমহিলা কোনো কথা না বলে টুনির দিকে তাকিয়ে থাকলেন। তারপর আবার ফিক করে হেসে ফেললেন, বললেন, তোমার মতো অ্যাসিস্ট্যান্ট থাকলে তোমার ছোটাচ্ছু কোনো দিন ডিটেকটিভগিরি করতে পারবেন না। টুনি কোনো কথা বলল না। ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মেয়ে? কঠিন একটা নাম আছে, এমনিতে সবাই টুনি ডাকে। টুনি ভালো। দাদু, আমি তাহলে যাই? যাবে? যাও, আমাকে সাবধান করে দিয়েছ, সেই জন্য তোমাকে তো আমার কিছু একটা দেওয়া দরকার, একটা চকলেটের প্যাকেট কিংবা অন্য কিছু। না না, কিছু লাগবে না দাদু। ভদ্রমহিলা বিছানার উপরে ছড়িয়ে ছিটিয়ে রাখা বইগুলো থেকে একটা বই তুলে নিয়ে টুনির দিকে এগিয়ে দিয়ে বললেন, এই বইটা নাও। বই পড়তে ভালো লাগে তো? আজকালকার ছেলেমেয়েরা তো বই পড়ে না, শুধু টেলিভিশন দেখে। আমি বই পড়ি। চমৎকার, এই বইটা তোমার ভালো লাগবে কি না জানি না, কবিতার বই। টুনি বইটা হাতে নিল। ময়লা একটা কাগজ দিয়ে বইটার মলাট করে রেখে দিয়েছে। এই বইটার প্রচ্ছদটাই সবচেয়ে সুন্দর। সেটাই যদি ময়লা কাগজ দিয়ে ঢেকে রাখা হয়, তাহলে লাভ কি? টুনি মলাটটা খুলে প্রচ্ছদটা দেখবে কি না চিন্তা করছিল। মনে হলো ভদ্রমহিলা সেটা বুঝে ফেললেন, বললেন, মলাটটা খুলে বইটার প্রচ্ছদটা দেখতে পারো, কিন্তু এখানে না, বাসায় গিয়ে। টুনি অবাক হয়ে বলল, বাসায় গিয়ে? হ্যাঁ। ভদ্রমহিলা ফিক করে হাসলেন, বললেন, আমি দলিলটা দিয়ে বইয়ের মলাটটা দিয়ে রেখেছি। এখন বুঝছ কেউ কেন কোনো দিন দলিলটা খুঁজে পায় নাই? টুনির চোখ বড় বড় হয়ে উঠল, বলল, এই মলাটটা সেই দলিল? হ্যাঁ,
আমার কাছে দিচ্ছেন? হ্যাঁ, তোমার থেকে বিশ্বাসী মানুষ মনে হয় পাবো না। আমি এটা এখন কি করব? রেখে দাও তোমার কাছে। একটা ফটোকপি আমার ছেলে মেয়ের কাছে পাঠিয়ে দিও, তাহলে বুঝবে আসলটা পাচার হয়ে গেছে। তারা মনে হয় খুব রেগে যাবে। রাগুক, আমার ছেলে মেয়েগুলো মানুষ হয় নাই, বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার হয়েছে, ইউনিভার্সিটির মাস্টারও হয়েছে, কিন্তু মানুষ হয় নাই। টুনি চুপ করে দাঁড়িয়ে রইল। ভদ্রমহিলা বললেন, তাদের বাবা এই জমিটা একটা স্কুলকে দান করতে চেয়েছিল, আমি সেই জন্য স্কুলকে দান করেছি। ছেলে মেয়েদের সহ্য হলো না, শুধু হিসাব করে লাভ ঝাপ দেয়। কারো টাকার কোনো অভাব নেই, কিন্তু এই জমিটা ছাড়বেন না, জাল দলিল করবে, সেই জন্য অরিজিনালটা নষ্ট করতে চাই। টুনি এবারেও কিছু বলল না। ভদ্রমহিলা একটা নিঃশ্বাস ফেলে বলল, এইবারে দেখি কি করে। টুনি ভদ্রমহিলার কাছে গিয়ে বলল, আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন স্কুলকে জমিটা লিখে দিতে পারবেন। ছেলে মেয়েগুলোকে একটা শিক্ষা দেওয়া দরকার। টুনি কোনো কথা বলল না, কিন্তু কিভাবে তাদেরকে শিক্ষা দেওয়া যায় তার কয়েকটা পরিকল্পনা মাথায় খেলা করতে লাগলো। টুনি তার কোনোটাই ভদ্রমহিলাকে বলল না, বলার দরকারও নেই। বইটা বুকে চেপে ধরে রেখে বলল, আমি চাই। যেতে নেই, বলো আসি। আমি আসি তাহলে। এসো টুনি। টুনি ঘর থেকে বের হয়ে গেল।